ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। আগের ভিডিওটাতে কিছু ভয়েস রিলেটেড প্রবলেম ছিল, তোমরা বলছিলে। যাই হোক, হয়তো কোনো কারণবশত আমার হেডফোনটা ঠিকমতো কাজ না করায় এই প্রবলেমটা হয়েছে। আশা করি এবারে আর সে প্রবলেমটা হবে না, আমি চেষ্টা করছি সেটাই। তো আজকে আমরা আরেকটা ননটেক ভিডিও নিয়ে এসেছি। এই ননটেক ভিডিওটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল রিলেটেড। তো ওয়েস্ট বেঙ্গল রিলেটেড আমরা আগেই বলেছি যে টোটাল 5টা ভাগে প্রশাসনিক বিভাগে পশ্চিমবঙ্গকে ভাগ করা হয়েছে। তার ভিতরে রয়েছে মেদিনীপুর। তো মেদিনীপুর আমরা অলরেডি পড়ে নিয়েছি। মেদিনীপুরের আন্ডারে যে 5টা জেলা রয়েছে সেটাও আমরা পড়ে নিয়েছি, যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। তারপরে আমরা কমপ্লিট করেছি দার্জিলিং, মানে আমাদের যেটা হচ্ছে জলপাইগুড়ি বিভাগ। তো জলপাইগুড়ি বিভাগের আন্ডারে আমরা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এগুলো আমরা অলরেডি সেখানে পড়েছি। দেন আমরা মালদা ডিভিশনে গেছি এবং মালদা ডিভিশনে মালদা, মুর্শিদাবাদ এবং বাকি যে সমস্ত জায়গাগুলো ছিল সে সমস্ত জায়গাগুলো আমরা দেখে নিয়েছি। দিনাজপুর, যে দুটো দিনাজপুর ছিল। তারপর আমরা চলে এসেছিলাম একদম প্রেসিডেন্সি বিভাগে। তো প্রেসিডেন্সি বিভাগের আন্ডারে যেটা পড়ে, প্রেসিডেন্সি বিভাগের আন্ডারে হাওড়া, নদিয়া, আমাদের কলকাতা, 24 পরগনা, এই সমস্ত অঞ্চলগুলোকে আমরা শেষ করেছি। এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট বিভাগ, সেটা হচ্ছে বর্ধমান বা বারডোয়ান অর বর্ধমান বিভাগের সম্পর্কে আমরা পড়ব। তো তোমরা যারাই ভিডিও দেখো না কেন, প্রত্যেকেই, অনেকেই আছো যারা এসে পরে নতুন করে ভিডিওগুলো দেখছো, তো তারা জানতেই পারছো না যে অলরেডি আমরা ওয়েস্ট বেঙ্গলের উপর একটা ভিডিও করেছি। তাছাড়াও একটা প্লেলিস্ট বানিয়ে আমরা এই প্রত্যেকটা প্রশাসনিক অঞ্চলের সম্পর্কে তথ্য দিয়েছি এবং যতটুকু আমাদের মোটামুটি জানার দরকার সে নিয়ে আলোচনা করেছি। এছাড়াও তিস্তা ব্যারেজ নিয়ে পরে একটা আলাদা করে ভিডিও তোমাদের ওখানে দেওয়া রয়েছে এবং আপলোড করা আছে। তোমরা চ্যানেলটাকে এক্সপ্লোর করো, চ্যানেলটাতে যেয়ে দেখো যে আরও অনেক ননটেক ভিডিও অলরেডি দেওয়া রয়েছে। যাতে ননটেক ভিডিওগুলো তোমরা সহজে খুঁজে পাও, তাই একটা প্লেলিস্ট বানিয়ে দেওয়া হয়েছে ননটেকের জন্য। তো সেখানে যেয়ে প্রত্যেকটা ননটেক ভিডিওকে তোমরা একটু দেখে নাও। আমার মনে হয় প্রত্যেকটা ভিডিও থেকে তোমরা কিছু না কিছু ইনফরমেটিভ জিনিসপত্র পাবে। আর তুমি শুধুমাত্র কোনো একটি জেলা থেকে বা নদিয়া বা হুগলি থেকে বিলং করো বলে যে তোমাকে নদিয়া বা হুগলি থেকে প্রশ্ন করবে এমনটা নয়। ওয়েস্ট বেঙ্গলের সাপেক্ষেও তোমাকে প্রশ্ন করতে পারে। মেবি হয়তো তোমার বাড়ি হচ্ছে ঝাড়গ্রামে বা তোমার বাড়ি হচ্ছে কলকাতায়, কিন্তু তোমাকে প্রশ্ন করতেই পারে, আচ্ছা বলো তো সাউথ বেঙ্গলের বা নর্থ বেঙ্গলের, যাই হোক যে কোনো একটা, বা সাউথ বেঙ্গলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সর্বোচ্চ শৃঙ্গের নাম কি প্রশ্ন করতে পারে। বা বলতে পারে পশ্চিমবঙ্গের সবথেকে বা সাউথ বেঙ্গলের সবথেকে উষ্ণতম অঞ্চল কোন জায়গাটা। তো এরকম প্রশ্ন কিন্তু তোমাদের প্রশ্ন করতে পারে। আবার কেউ হয়তো কোচবিহার বা জলপাইগুড়ি থেকে বিলং করে, তাকে কিন্তু প্রশ্ন করতেই পারে যে দক্ষিণবঙ্গের যে ইরিগেশন প্রজেক্টগুলি রয়েছে সেই ইরিগেশন প্রজেক্টগুলির ভিতর সবথেকে বৃহত্তম ইরিগেশন প্রজেক্ট কোনটি, এবং দক্ষিণবঙ্গের কোন কোন অঞ্চলগুলোতে ইরিগেশন সবথেকে বেশি হয়ে থাকে। আচ্ছা, এরকম প্রশ্ন করতে পারে, আচ্ছা তোমরা দুর্গাপুর ব্যারেজের নাম শুনেছ? তো দুর্গাপুর ব্যারেজের কটি গেট রয়েছে? দুর্গাপুর ব্যারেজ কত স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ওয়াটার শেড করে বা কতটা জুড়ে জলসেচের জন্য দায়ী? বা এরকম প্রশ্ন করতে পারে যে
মেদিনীপুর খাল, মেদিনীপুর খালের নাম তোমরা কি শুনেছো? এবং যদি শুনে থাকো তাহলে মেদিনীপুর খাল কী জন্য বানানো হয়েছিল? বা কেউ আছে যাকে প্রশ্ন, কেউ হয়তো একদম সুন্দরবন এলাকা থেকে বিলং করে, তাকে প্রশ্ন করতেই পারে যে আচ্ছা, ফারাক্কা ব্যারেজ যে রয়েছে, ফারাক্কা ব্যারেজ কোন চুক্তির মাধ্যমে বাংলাদেশের সাথে জল বন্টন করে? বা ফারাক্কা ব্যারেজে কটি গেট রয়েছে, ফারাক্কা ব্যারেজের ক্যাপাসিটি কত, হ্যাঁ, বা ফারাক্কা ব্যারেজ কবে তৈরি হয়েছিল, কবে চালু হয়েছিল? আবার কোনো নর্থ বেঙ্গলের ছেলেকে প্রশ্ন করতে পারে আচ্ছা, হাওড়া ব্রিজ কবে চালু হয়েছে, বা হাওড়া ব্রিজের আর্কিটেক্ট কে ছিল, বা হাওড়া ব্রিজ কী ধরনের ব্রিজ? আবার কোনো সাউথ বেঙ্গলের ছেলেকে বলতে পারে যে আচ্ছা, আমরা করোনেশন ব্রিজের কি নাম শুনেছি, সে করোনেশন ব্রিজ কোথায় রয়েছে, সে করোনেশন ব্রিজ কী টাইপের ব্রিজ, করোনেশন ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? তো নানান প্রশ্ন তোমাদেরকে করতে পারে, তাই প্রত্যেকটা জেলা সম্পর্কে জেনে যাওয়া অবশ্যই দরকারি। ছোট ছোট ইনফরমেশনগুলোকে গ্যাদার করা খুব দরকারি। হয়তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে হয়তো বেশিটাই ননটেক প্রশ্ন দিয়ে পরে জাজ করবে, কারণ কেউ 5 বছর 4 বছর যার এক্সপিরিয়েন্স রয়েছে সাইট ফিল্ডে বা যে কোনো একটা ফিল্ডে, মানে কনস্ট্রাকশন হোক, রোড হোক, তো সেই সমস্ত জায়গাতে সবসময় মাথায় রাখতে হবে যে তোমাদেরকে কিন্তু প্রথম যে ধাক্কাটা ওরা দেওয়ার চেষ্টা করবে সেটা ননটেক থেকে, কারণ 4-5 বছর যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা এই সমস্ত কোশ্চেন খুব সহজে অ্যান্সার করতে পারবে। তাদের কাছে আইআরসি কোডও খুব ইজি, তাদের কাছে মর্থ খুব ইজি হবে, তাদের কাছে আইএস কোড ইজি হবে, বাট এই সমস্ত ননটেক প্রশ্নগুলো একটা ইমপ্রেশন তোমার কাছে কিন্তু তৈরি করবে। যাই হোক, আজকে আমরা যে দুটো জায়গা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান। আমরা বেশিরভাগটাই কভার করে ফেলেছি গোটা ওয়েস্ট বেঙ্গলের। তো আমরা এই কটি বাকি ছিল, এই হুগলি আর বীরভূম বাকি রইল, সেগুলোও আমরা তাড়াতাড়ি শেষ করে দেবো। তো আজকে আমরা বর্ধমান নিয়ে আলোচনা করব। ভিডিওটাকে তোমরা এরপর থেকে চেষ্টা করো যে 1.5 বা 1.25-এ ভিডিওটাকে দেখার। 1.5 বা 1.25-এ ভিডিওটাকে চালিয়ে দিলে পরে কি হবে যে তোমরা খুব সহজে, খুব কম্প্যাক্টলি জিনিসটা সম্পর্কে জানতে পারবে। তো চলো শুরু করা যাক। তো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান নিয়ে শুরু করা যাক। পশ্চিম বর্ধমান দিয়ে আমরা শুরু করি, কিন্তু তার আগে আমরা বর্ধমান শহরের ইতিহাস সম্পর্কে একটু জেনে নিই। বর্ধমান শহরের কিন্তু যে ইতিহাসটা সেটা কিন্তু আজকের নয়, আজ থেকে প্রায় খ্রিস্টপূর্ব 5000 বছর আগের থেকে এই বর্ধমান এরিয়াটা রয়েছে। এবং একটু আমরা যদি একটু ইয়েতে চলে যাই, ছবিতে একটা চলে যায় ম্যাপে, তাহলে এই যে বর্ধমান থেকে আরম্ভ করে, পুরুলিয়া থেকে আরম্ভ করে, বাঁকুড়া থেকে আরম্ভ করে, মেদিনীপুরের কিছুটা অংশকে নিয়ে এই যে অঞ্চলটি, এই অঞ্চলে কিন্তু জৈন তীর্থঙ্করদের কিন্তু এই অঞ্চলে বসবাস ছিল। এবং এইখানে জৈন তীর্থঙ্কররা এসে নিজের ধর্ম প্রচার করেন, এবং আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু জৈন মন্দির, সূর্য মন্দির আমরা কিন্তু এখানে পাই। তো মনে করা হয়ে থাকে যে শেষ এবং 24তম যে জৈন তীর্থঙ্কর মহাবীর ছিলেন, সেই মহাবীরেরই অপর নাম ছিল বর্ধমান। সেই মহাবীরের বর্ধমান নাম থেকেই এই অঞ্চলের নাম পড়ে বর্ধমান। এবং আমি বাঁকুড়া পুরুলিয়ার যে ভিডিওটা বানিয়েছিলাম তাতে কিন্তু বর্ধমান জেলার কথা সম্পর্কে কিছু আলোচনা অলরেডি করেছি, যে পূর্ব নাম কেন বর্ধমান ছিল, বর্ধমানের পর কিভাবে ভেঙে বাঁকুড়া বা জঙ্গলমহল বা এই জেলাগুলো তৈরি হয়েছিল সেটা সম্পর্কে আমি আগেই বলেছি। তো যাই হোক, যদি প্রশ্ন করে যে বর্ধমান কেন নাম হয়েছে, তো লোকমতে একটা হচ্ছে যে জৈন তীর্থঙ্কর 24তম যিনি ছিলেন বা শেষ যিনি জৈন তীর্থঙ্কর ছিলেন মহাবীর, তার অপর নাম ছিল বর্ধমান। তো সেখান থেকেই বর্ধমান নামটি এসেছে, কারণ তিনি এই অঞ্চলে ধর্মপ্রচার করতে এসেছিলেন। অন্যভাবে এই জেলার নামকরণের ব্যাখ্যা এভাবেই করা যায় যে বর্ধমান মানে হচ্ছে সমৃদ্ধি বা ক্রমে বেড়ে চলা, ক্রমে উত্তীর্ণ হওয়া, এখানে উন্নয়ন হওয়া।
তো সেই হিসাবে ক্রমবর্ধমান হিসাবে আমাদের এই জায়গাটির নাম বর্ধমান দেওয়া হয়েছে। অবিভক্ত বর্ধমানের পশ্চিম অংশই পরবর্তীকালে পশ্চিম বর্ধমান নাম নিয়েছে, এই অঞ্চলটা পশ্চিম বর্ধমান নাম নিয়েছে, আর এই অঞ্চলটা নাম নিয়েছে পূর্ব বর্ধমান। তাহলে দুটো ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে পূর্ব বর্ধমান আর একটা হচ্ছে পশ্চিম বর্ধমান। তো এটা কখন হলো? এই যে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান হলো, এটা হলো হচ্ছে 7th এপ্রিল 2017-তে। এবং এই যে পশ্চিম বর্ধমান, এই পশ্চিম বর্ধমান হচ্ছে লেটেস্ট, অর্থাৎ 23rd জেলা, 23তম জেলা হচ্ছে এই পশ্চিম বর্ধমান। এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর যেটা হচ্ছে পশ্চিম বর্ধমানের প্রশাসনিক বিভাগ কিন্তু আমি আগেই বলেছি বর্ধমান, সদর দপ্তর হচ্ছে আসানসোল, এবং এর ভৌগোলিক সীমানা যদি আমরা দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে এটা ঝাড়খণ্ড রাজ্যের সাথে যুক্ত, তাই তো, ঝাড়খণ্ডের সাথে যুক্ত। এছাড়া এদিকে বাঁকুড়ার সাথে যুক্ত হচ্ছে, পুরুলিয়ার সাথে যুক্ত হচ্ছে দক্ষিণ দিকে। উত্তরে রয়েছে বীরভূম জেলা উত্তরে রয়েছে। তো এগুলো আমাদের বললেই যথেষ্ট। আর পূর্ব দিকে তো পূর্ব বর্ধমান জেলা রয়েইছে। এই অঞ্চলের যে নদ নদী রয়েছে তার ভিতর প্রধান প্রধান নদ নদী হচ্ছে বরাকর এবং দামোদর। এবারে এখান থেকে আমি আবার বলেছি, প্রশ্ন এভাবে আসতেই পারে যে আমাদের দামোদর নদী, যেটা দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়ে থাকে, তো সেটা জানতে হবে। দামোদরের উপর যে ব্যারেজ রয়েছে সেটা হচ্ছে কি, সেটার নাম হচ্ছে আমাদের দুর্গাপুর ব্যারেজ। সেটা ডিভিসি পুরোটাই কন্ট্রোল করে। বরাকর নদীর উপর রয়েছে মাইথন ড্যাম, পাঞ্চেত ড্যাম। তো এগুলো সম্পর্কেও তোমাদেরকে একটু পড়ে রাখতে হবে, জানতে হবে মাইথন বা পাঞ্চেত সম্পর্কে। আর কল্যাণেশ্বরী মন্দির আছে সেখানে, সেগুলো রয়েছে। আর এছাড়া হচ্ছে অজয়ের কথায় আসি। অজয় নদীর নাম অজয় কেন হলো? কারণ এই নদী একটা সময় প্রচণ্ড বেগবতী ছিল, এবং এই নদীকে জয় করা বা এই নদীর তীরের অঞ্চলকে জয় করা ছিল খুবই মুশকিল। তো সেই জন্য এই নদীর নাম হয়ে যায় অজেয় বা অজয়। এবারে এখানে কিছু শিল্প কেন্দ্র রয়েছে, এবং আমরা জানি তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা। তো চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা যেটা, সেটা আমাদের ভারতের ভিতরে রেল ইঞ্জিন তৈরি করার সবথেকে বৃহত্তম এবং অন্যতম উল্লেখযোগ্য কারখানা। এছাড়া এখানে রানীগঞ্জের কয়লা খনি অঞ্চল রয়েছে, শিল্পাঞ্চল রয়েছে, এটা তো আমরা সকলেই জানি। এবারে আমরা চলে আসি পশ্চিম বর্ধমান জেলা সম্পর্কে। পশ্চিম বর্ধমান জেলার কি জানতে চাইছি আমরা এবারে, যে মহকুমা কত। পশ্চিম বর্ধমান জেলাতে মহকুমা হচ্ছে দুটি, একটা হচ্ছে আসানসোল সদর, আর একটি হচ্ছে আমাদের দুর্গাপুর। এখানে 8টি ব্লক রয়েছে। এখানে লোকসভা রয়েছে দুটি, এই অঞ্চলের লোকসভা রয়েছে এই অঞ্চলে দুটি। আর এই অঞ্চলে বিধানসভা রয়েছে 10টি। এই অঞ্চলে 10টি বিধানসভা ও 2টি লোকসভা রয়েছে। এছাড়া এখানে পুলিশ স্টেশন রয়েছে, প্রায় 16টি পুলিশ স্টেশন আছে। তো এগুলো আমাদেরকে মোটামুটি একটা আন্দাজ নয়, মানে একটা জেনে যেতে হবে এবং মুখস্থ রাখতে হবে। কারণ এগুলো মুখস্থ না রাখলে পরে খুব কখন কোথার থেকে প্রশ্ন করবে সেটা বলা খুব মুশকিল। তাই এখানে এগুলোকে একটু আমাদেরকে ভালো করে পড়ে যেতে হবে। এছাড়া যে জিনিসটা সবসময় খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ডিএম এবং এসপি। কোনো একটা অঞ্চলের ডিএম এবং এসপি সম্পর্কে সর্বদাই প্রশ্ন করে থাকে, তো আমাদেরকে সেটা সম্পর্কে জানতে হবে, বলতেই হবে। তো যে ওয়েস্ট বর্ধমান সম্পর্কে আরেকটা কথা একটু বলে দিই। ওয়েস্ট বর্ধমান হচ্ছে আমাদের গোটা পশ্চিমবঙ্গের ভিতরে থার্ড বৃহত্তম শহর হচ্ছে এই আমাদের আসানসোল এরিয়াটি থার্ড বৃহত্তম শহর। এবারে এই অঞ্চলের ডিএম এর কথা আমরা আসি। এই অঞ্চলের যে ডিএম রয়েছেন তার নাম হচ্ছে শ্রী পোনাম বালাম এস আইএএস, এবং এসপি বা কমিশনার অফ পুলিশ যিনি রয়েছেন তিনি হচ্ছে
এসপি যিনি রয়েছেন তিনি হচ্ছে শ্রী সুধীর কুমার নীলাকান্তাম এবং তিনি হচ্ছেন IPS। আর ডিএম যিনি রয়েছেন তিনি হচ্ছেন SH শ্রী পোনাম বালাম এস, তিনি হচ্ছেন IAS। তাহলে ডিএম এবং এসপি সম্পর্কে আমাদের জানা হয়ে গেল এখানে। এটাই আপাতত যথেষ্ট এই জায়গার জন্য। এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে এই অঞ্চলের দর্শনীয় স্থান। তো এই অঞ্চলের দর্শনীয় স্থান বলতে আমি আগেই বলেছি যে এখানে কল্যাণেশ্বরী মন্দির একটি দর্শনীয় স্থানের ভিতর পড়ে। এখানে জগন্নাথ মন্দির রয়েছে, রবীন্দ্র ভবন রয়েছে, বার্নপুরের নেহেরু পার্ক রয়েছে, মাইথন ব্যারেজ রয়েছে, নজরুল একাডেমি রয়েছে, দুর্গাপুর ব্যারেজ রয়েছে, এছাড়া আসানসোলের বিখ্যাত ঘাগরবুড়ি মন্দির রয়েছে এবং এই অঞ্চলে রয়েছে নাচন পক্ষীরালয় রয়েছে। তো যদি প্রশ্ন তোমাদেরকে করে যে আচ্ছা তোমার শহরে যদি আমি বেড়াতে যাই তাহলে এখানে উল্লেখযোগ্য ঘুরিয়ে দেখার মতো তুমি আমাকে কি কি দেখাবে, তো এই প্রশ্নগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন এবং তোমাদেরকে সেগুলো কিন্তু বলতে হবে। একটা ছোট নোট করে নেবে এবং তোমরা এইভাবে সেটাকে বলবে। এবারে যদি বলে যে এখানে উল্লেখযোগ্য কিছু ব্যক্তিবর্গের নাম বলো, তাহলে প্রথম যে নামটি উঠে আসবে সেটা খুবই ইম্পর্ট্যান্ট নাম, সেটা হচ্ছে কাজী নজরুল ইসলাম। এবং কাজী নজরুল ইসলামের সম্পর্কে তোমরা একটু ডিটেলসে জেনে যাবে। এবং কাজী নজরুল ইসলাম লেখা যে সমস্ত বই রয়েছে, যেমন কাব্য গ্রন্থগুলো রয়েছে, যে বিষবৃক্ষ, অগ্নিবীণা, সেগুলো সম্পর্কে একটু জেনে যাবে, কয়েকটা উপন্যাস সম্পর্কে জেনে যাবে, কয়েকটা কবিতা জেনে যাবে, গান জেনে যাবে, কারণ উনি কারোই লৌহ কপাট এরকম বিভিন্ন গান তিনি লিখেছেন জীবনমুখী, এবং যেগুলো বিদ্রোহী কবি হিসাবে তাকে আখ্যা দিয়েছে বা তাকে খ্যাতনামা করেছে, সেই সমস্ত জিনিসগুলো সম্পর্কে একটু ডিটেলসে তোমরা দেখে যাবে। এছাড়া সেটা হচ্ছে যে শর্মিলা ঠাকুর, তিনি ভারতীয় অভিনেত্রী একজন, তিমির বিশ্বাস, তিনি একজন প্লেব্যাক সিঙ্গার, এবং অর্জুন আটোয়াল পেশাদার গলফার, রানা চৌধুরী ভারতীয় ক্রিকেটার, মুকুন্দরাম চক্রবর্তী ষোড়শ শতাব্দীর একজন বাঙালি কবি, তিনিও এখানে জন্মগ্রহণ করেছেন। এবং সবথেকে শেষ যদি রিসেন্ট কোনো মানুষের কথা বলতে হয় তাহলে হচ্ছে মিকা সিং কিন্তু আমাদের এই দুর্গাপুর আসানসোল থেকেই তিনি বিলং করেন এবং সেখানেই তিনি বড় হয়েছেন এবং এখন ভারতের একজন জনপ্রিয় গায়ক মিকা সিং। এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবারে আমরা চলে যাব পূর্ব বর্ধমানে। পূর্ব বর্ধমান বলতেই যে কথাটা বারবার আমাদের মাথার মধ্যে আসে সেটা হচ্ছে ধানের গোলা। পূর্ব বর্ধমান মানেই হচ্ছে ধানের গোলা। সবথেকে বেশি পরিমাণে যে ধান চাষ হয় সেটা কোথায় হয়? বর্ধমান ডিস্ট্রিক্টে হয়। এবং ধানের গোলা যখন বলা হচ্ছে সেই জন্য কাকে বলা হচ্ছে এখন বর্তমানে? পূর্ব বর্ধমানকে ধানের গোলা বলা হচ্ছে। 2011 যে সেন্সাস ছিল সেই সেন্সাস অনুযায়ী এখানে প্রায় টোটাল বর্ধমান জুড়ে 77 লাখের কাছাকাছি অ্যাপ্রক্স মানুষ বসবাস করেন এবং তাতে এটা প্রায় গোটা সুইজারল্যান্ডকেও ছাড়িয়ে যায়। যাই হোক, তো 2017 সালের 7 এপ্রিল এইটা ভেঙে যেয়ে পরে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান দুটো ভাগ হয়ে যায়। এবং আমি আগেও বলেছি যে কর্কটক্রান্তি রেখা নিয়ে পরে কিন্তু আমি আগের আমার ননটেক ভিডিওগুলোতে আমি বলেছি, প্লিজ তোমরা সেটা দেখে নিও। এবং সেই ভিডিওগুলো একটা প্লেলিস্ট বানানো আছে, সেই প্লেলিস্টটাতে যে প্রত্যেকটি ভিডিওকে একবার করে দেখিয়ে নিও, কারণ প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সেম জিনিস বলা পসিবল নয়। পশ্চিমবঙ্গের উপর প্রথম কথা হচ্ছে আমি এটাও বলেছি যে ভারতের উপর দিয়ে কোন রাজ্যের উপর দিয়ে, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে পরে কর্কটক্রান্তি রেখা গেছে সেটা আমি বলেছি। তার ভিতরে পশ্চিমবঙ্গ অন্যতম। এবারে এই যে পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে আমি সেটাও বলেছি। তার ভিতরে পূর্ব বর্ধমান অন্যতম। পূর্ব বর্ধমানের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে এবং সেখানে আউসগ্রাম, ভাতার ও পূর্বস্থলী এই অঞ্চলগুলোর উপর দিয়ে কিন্তু
কর্কটক্রান্তি রেখা গেছে। এবং কর্কটক্রান্তি রেখা যাওয়ার গেলে কি হয় বা সেই অঞ্চলের টেম্পারেচার কিভাবে চেঞ্জেস হয়, সেই অঞ্চলের জলবায়ু কেমন থাকে, এগুলো কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি, তাই আমি এখানে আর এগুলো রিপিট করছি না। প্লিজ তোমরা ভিডিওগুলো যেয়ে দেখো। বাঁকুড়া, পুরুলিয়া এবং নদিয়া কোন কোন জেলাগুলোর উপর দিয়ে গেছে এবং সেই সব অঞ্চলের কীভাবে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে সেগুলো আমি আগেই বলেছি। তো এগুলো সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জানতে হবে, এগুলো খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এরপর আসছে যে এখানের আয়তন। এই অঞ্চলের আয়তন হচ্ছে প্রায় 5432 কিলোমিটার স্কোয়ার এবং সদর শহর হচ্ছে এখানে বর্ধমান, আমি আগেই বললাম। আর হচ্ছে এখানে প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 890 জন করে বসবাস করে, অর্থাৎ এটাই হচ্ছে জনঘনত্ব। আর নেক্সট হচ্ছে এখানে প্রধান নদী হিসাবে এখানে ভাগীরথী কিছুটা অঞ্চল জুড়ে গেছে, ভাগীরথী গেছে। এছাড়া অজয়, দ্বারকেশ্বর এবং বেহালা নদী এই অঞ্চলের উপর দিয়ে গেছে। অজয়, দ্বারকেশ্বর এবং বেহালা নদী এই অঞ্চলের উপর দিয়ে গেছে। এছাড়া এই অঞ্চলে ভাগীরথী নদীও কিছুটা পোর্শন দিয়ে গেছে। এখানে যদি প্রশ্ন করে যে এখানের কিছু বিখ্যাত মনীষীর নাম করো, তাহলে আমাদেরকে বলতে হবে যে তোমার কাশিরাম দাস, যিনি বাংলা ভাষায় মহাভারত রচনা করেন, লেখক মালাধর বসু, মুকুন্দরাম দাস, বৃন্দাবন দাস, এরা সকলেই রয়েছেন। স্বাধীনতা সংগ্রামীর যিনি আমাদের রয়েছেন, স্বাধীনতা সংগ্রামী রয়েছেন রাসবিহারী বসু, তিনিও এই অঞ্চলেই জন্মগ্রহণ করেছেন। এখানে দুর্গাপূজা, গুরু নানকের গুরু পূর্ণিমা এবং বুদ্ধ পূর্ণিমা, মহাবীর জয়ন্তী সমস্ত কিছুই এখানে পালন হয়ে থাকে। এখানের উপর দিয়ে NH2 গেছে, 60 গেছে, 6, 7 এবং 14, 15 এগুলোও গেছে, SH যেগুলো। এছাড়া এই যে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, GT রোড যেটা আমরা বলি, এই GT রোডও কিন্তু এই বর্ধমান এরিয়ার উপর দিয়ে গেছে। GT রোড কে বানিয়েছিল? শেরশাহ বানানো শুরু করেছিল, শেরশাহর পরে তার ছেলে এটাকে টোটালি কমপ্লিট করে। তো সেগুলো সম্পর্কে একটু ইম্পর্ট্যান্ট তথ্য তোমরা জেনে নেবে। হ্যাঁ, এবং GT রোডকে এখন কত নাম্বার NH বলা হয়ে থাকে এটা সম্পর্কেও তোমরা জেনে নেবে। এছাড়া গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল নিয়েও আমি কথাবার্তা বলেছি। সেই গোল্ডেন কোয়াড্রিল্যাটারালে NH2 এর কিন্তু মাহাত্ম্য রয়েছে। NH2 সম্পর্কে সেখানেও আমি বলেছি যে গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কী। হ্যাঁ, তো সেই গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কোথায় কোথায় তৈরি হচ্ছে? কলকাতা, দিল্লি এবং এদিকে মুম্বাই, এদিকে চেন্নাই। তো কোন কোনগুলো 2, 4 কীভাবে কোন জিনিসগুলো নিয়ে কোন সড়কপথ গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল তৈরি করছে সেগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়ে যাবে। আর আমি আবার বলছি যে আমার কিন্তু একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও রিলেটেড, সো তোমরা চেষ্টা করো যে একটা ভিডিও না বাকি ভিডিওগুলোকেও একটু ভালো করে দেখে নেওয়ার। এখানে দর্শনীয় স্থান এবারে চলে আসি। এখানে দর্শনীয় স্থান হিসেবে কার্জন গেট রয়েছে, বর্ধমান সায়েন্স সেন্টার রয়েছে, সর্বমঙ্গলা মন্দির রয়েছে, বর্ধমান রাজবাড়ি রয়েছে, পাণ্ডু রাজার ঢিপি রয়েছে এবং কাজী নজরুল ইসলামের জন্মস্থান তো রয়েছেই, রয়েছে। আচ্ছা, এই অঞ্চলের এবার একটু জেলা পরিষদের কথায় আসি। এখানে জেলা পরিষদ রয়েছে একটি, এখানে বিধানসভা রয়েছে কিন্তু প্রায় 16টি। আচ্ছা, 16টি বিধানসভা রয়েছে, এখানে 16টি বিধানসভা রয়েছে। আর লোকসভা রয়েছে, এখানে লোকসভা রয়েছে মনে হয় 5টি। ইয়েস, 5টি লোকসভা রয়েছে, 5টি লোকসভা রয়েছে। তো এগুলো আমাদেরকে কিন্তু পড়ে যেতে হবে। এবারে প্রশ্ন হতে পারে যে বর্ধমানের বিখ্যাত খাবার কি রয়েছে, তার ভিতরে ল্যাংচা, হ্যাঁ, সীতাভোগ, এগুলো কিন্তু আমাদেরকে বলতে হবে। মিহিদানা, এগুলো কিন্তু আমাদেরকে জানতে চাইতে পারে এবং এগুলো অবশ্যই কিন্তু আমাদেরকে একটু জেনে যেতে হবে। এবারে হচ্ছে পূর্ব বর্ধমানের একটু আমরা লাস্ট জেনে নিই, সেটা হচ্ছে ডিএম ও এসপির নাম। পূর্ব বর্ধমান যেটা রয়েছে সেখানে ডিএম রয়েছেন শ্রীমতী রাধিকা আইয়ার, তিনি হচ্ছেন IAS। এছাড়া এই অঞ্চলের এসপি রয়েছেন শ্রী অমনদীপ, তিনি হচ্ছেন IPS। শ্রী অমনদীপ হচ্ছেন
আইপিএস। তো এগুলো কিন্তু আমাদেরকে করে যেতে হবে এবং তোমরা বুঝতেই পারছো যে এই সমস্ত জায়গা থেকে কিন্তু বারবার প্রশ্ন করছে যারা ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের পরীক্ষা দিচ্ছ। তো এগুলো বারবার করে পড়ে যেতে হবে এবং খুব একটা যে আমি ডিপলি বললাম তা না, বাট প্রত্যেকটা জায়গাকে আমি টাচ করে গেলাম। এই এতটুকু জায়গাকেই কিন্তু তোমরা যদি ভালো করে একটু পড়ে যাও, মনে রাখার চেষ্টা করো, আশা করি তোমাদের ইন্টারভিউতে অনেক অনেক হেল্প হবে। আর বেশিরভাগ জায়গাটাই আমরা কভার করে ফেলেছি। দুটো জেলা শুধু বাকি রইলো, একটা হচ্ছে হুগলি আর একটা হচ্ছে বীরভূম। তো সেগুলো আমরা খুব তাড়াতাড়ি এটাকে শেষ করে দেবো। আমার পার্সোনাল কিছু প্রবলেমের জন্য এই জায়গাগুলো আমি ভিডিও আনতে পারছি না, ভিডিও রেকর্ড করতে পারছি না। তার সাথে হেডফোনেরও একটা প্রবলেম চলছে, যার জন্য তোমরা আগের ভিডিওটাতে একটু নয়েজ প্রবলেম পেয়েছো। যদি এই ভিডিওতেও তোমরা নয়েজ প্রবলেম পাও তাহলে একটু ক্ষমা করে দিও, সরি। আমি চেষ্টা করছি একটা হেডফোনকে রিপ্লেস করার, তারপরে আবার বেটার ভিডিও তোমাদের জন্য নিয়ে আসার। ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি বারবার বলছি, আমার টোটাল মানে বারবার কমেন্ট পাচ্ছি যে স্যার মুর্শিদাবাদ নিয়ে দিন, স্যার মালদা দিয়ে দিন, স্যার দার্জিলিং দিয়ে দিন। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো সেইগুলো একটা আমি আলাদা করে প্লেলিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে প্রত্যেকটা জেলা সম্পর্কে তোমরা জানতে পারবে এবং প্রশাসনিক বিভাগ অনুযায়ী আমি কিন্তু সেগুলোকে ভেঙে দিয়েছি। তো সেগুলো তোমরা যে একটু দেখো, এক্সপ্লোর করো, একটু চ্যানেলটাকে এক্সপ্লোর করো। আমার চ্যানেলটা তো খুব বড় একটা চ্যানেল নয়, চ্যানেলটাকে এক্সপ্লোর করো। তো এক্সপ্লোর করলেই তোমরা সেটা খুঁজে পাবে এবং চ্যানেলে আলাদা করে প্লেলিস্ট বানানো আছে নন টেকনিকের জন্য। নন টেক যে সমস্ত ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা খুব সহজেই খুঁজে পাবে। একটু যে সেখান থেকে ইনফরমেশনটা গেদার করে নাও। থ্যাংক ইউ। আর যদি ভিডিওটা তোমাদের হেল্পফুল লাগে, আমি বারবার বলছি, চ্যানেলটাকে তোমরা যদি সাপোর্ট না করো আমি ফার্দার এগোতে পারবো না। কারণ তোমাদের মানে সাপোর্ট না পেলে আমি মোটিভেশন পাবো না এই সমস্ত কাজ করতে। সো তোমরা একটু মোটিভেট করো, একটু হেল্প করো, ভিডিওগুলো একটু লাইক করো, কমেন্ট করো, তোমাদের যদি হেল্পফুল লাগে ভিডিওগুলোকে শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করে দাও যাতে আমরা আমাদের যে সাবস্ক্রাইবের যে গোল থাকে সেই গোলগুলো পর্যন্ত পৌঁছাতে পারি। থ্যাংক ইউ। এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।